এমন একটা সময় ছিল যখন মানুষ কেবলই একটি পশু ছিল। না ছিল কোনো ভাষা, না কোনো সমাজ, আর না কোনো পরিচয়। অস্তিত্বের জন্য লড়াই করা এক শিকারী প্রাণী মাত্র। না ছিল আগামীকালের কোনো চিন্তা, না ছিল ভবিষ্যতের কোনো স্বপ্ন। প্রতিটি দিন ছিল ক্ষুধা, ভয় আর মৃত্যুর বিরুদ্ধে এক সংগ্রাম। এখান থেকেই শুরু হয় পশু থেকে মানুষ হওয়ার যাত্রা। আর সেই যাত্রার প্রথম প্রতিধ্বনি শোনা যায় সেই প্রাচীন গুহাগুলোর দেয়ালে। আজ থেকে কয়েকশো কোটি বছর আগের সেই সময়, যখন পৃথিবীতে কোনো মানুষ, পশু, গাছপালা, এমনকি কোনো জীবিত প্রাণীও ছিল না। ছিল শুধু একটি ফুটন্ত আগুনের গোলা, যা সূর্যের চেয়েও ভয়ঙ্কর মনে হতো। না ছিল বাতাস, না ছিল জল, শুধু দাউ দাউ করা উত্তাপ, অন্ধকার আর চারদিকে ধ্বংসলীলা। এই সেই পৃথিবী যার ওপর আজ আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু তখন এর পরিবেশ এতটাই বিষাক্ত ও উত্তপ্ত ছিল যে প্রাণের অস্তিত্বের কোনো প্রশ্নই ছিল না। ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর কেটে গেল। পৃথিবী ঠান্ডা হতে শুরু করল, আগ্নেয়গিরিগুলো শান্ত হলো, এবং পৃথিবীর প্রথম সমুদ্র তৈরি হলো। এই সমুদ্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ একে অপরের সংস্পর্শে আসতে শুরু করল, এবং এক অদ্ভুত প্রক্রিয়ার সূচনা হলো, প্রাণের প্রক্রিয়া। শুরুতে তৈরি হলো আণুবীক্ষণিক জীব, যাদের আমরা প্রোক্যারিওটিক কোষ বলি। এরা এতই ক্ষুদ্র ছিল যে এদের দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হতো। এই প্রাণীরাই ছিল জীবনের প্রথম ধাপ। কোনো হাত পা নেই, কোনো মস্তিষ্ক নেই, শুধু একটি সরল কোষ যা জীবনের চাকা ঘোরাচ্ছিল। ধীরে ধীরে প্রোক্যারিওটিক জীবরা নিজেদের বিকশিত করল, এবং ইউক্যারিওটিক জীবের উদ্ভব হলো। এবার জীবন আর শুধু একটি কোষের মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং অনেকগুলো কোষ মিলে একটি শরীর তৈরি করতে শুরু করল। সময়ের সাথে সাথে পৃথিবীর পরিবেশ বদলাতে লাগল। পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করল, এবং সমুদ্র প্রাণে ভরে উঠল। এরপর এমন এক সময় এলো যা জীবনের গতিপথই বদলে দিল। এই সময়ে হাজার হাজার নতুন প্রজাতি একসাথে বিকশিত হলো। জটিল সব প্রাণী, যেমন মাছ, পোকামাকড়, জেলিফিশ এবং অনেক অদ্ভুত সামুদ্রিক জীবের আগমন ঘটল। মেরুদণ্ডী প্রাণীদের প্রথমবারের মতো দেখা গেল। জীবন দ্রুত বিকশিত হতে লাগল, এবং এরপর কিছু প্রাণী জল থেকে বেরিয়ে ডাঙায় পা রাখতে শুরু করল। কিছু মাছ বিবর্তিত হয়ে উভচর বা অ্যাম্ফিবিয়ান হয়ে উঠল, যারা প্রথমে জলে এবং পরে ধীরে ধীরে ডাঙায় থাকার শক্তি পেল। এরপর এলো সরীসৃপ বা রেপটাইলস। এরা সেই জীব যারা পৃথিবীতে রাজত্ব করার সূচনা করেছিল। এদের মাঝেই ধীরে ধীরে বিকশিত হলো এমন এক দল যারা ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের জন্ম দিয়েছিল, ডাইনোসর। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়, যখন ডাইনোসররা পুরো পৃথিবী শাসন করত, যা প্রায় 23 কোটি বছর আগে শুরু হয়েছিল। ডাইনোসরদের জগৎ শুধু বিশাল প্রাণীদের জগৎ ছিল না, বরং এটি ছিল জীব বৈচিত্র্যে ভরপুর এক পৃথিবী, যেখানে প্রতিটি ডাইনোসরের আলাদা পরিচয় ও ভূমিকা ছিল। কিছু ডাইনোসর ছিল পুরোপুরি তৃণভোজী, যেমন ব্র্যাকিওসরাস, যারা তাদের লম্বা গলা দিয়ে আকাশচুম্বী গাছের উচ্চতায় পৌঁছে যেত এবং সেখানকার পাতা আরামে চিবিয়ে খেত। বিশাল শরীর আর শান্ত স্বভাব সত্ত্বেও এদের সবসময় সতর্ক থাকতে হতো, কারণ শিকারীরা প্রতিটি কোণায় ওঁত পেতে থাকত। অন্যদিকে ট্রাইসেরাটপসের মতো ডাইনোসরদের বড় ও শক্তিশালী শিং দেখা যেত। শান্ত স্বভাবের হলেও প্রয়োজনে শত্রুর সাথে লড়তে এরা ছিল অকুতভয় যোদ্ধা। অপরদিকে মাংসাশী ডাইনোসরদের জগৎ ছিল অনেক বেশি ভয়ঙ্কর। টিরানোসরাস রেক্সকে কে না চেনে? বিশাল চোয়াল, ধারালো দাঁত আর দানবীয় শক্তি, যা তাকে সেই সময়ের সবচেয়ে বিপজ্জনক শিকারী বানিয়েছিল। তবে এর চেয়ে কম ভয়ঙ্কর ছিল না ভেলোসির্যাপ্টররা। আকারে ছোট হলেও চতুরতা, ক্ষিপ্রতা এবং দলবদ্ধ আক্রমণের মাধ্যমে তারা শিকারকে চমকে দিত। কিন্তু ডাইনোসরদের গল্প শুধু মাটিতেই সীমাবদ্ধ ছিল না। কেউ কেউ আকাশে ডানা মেলল, যেমন টেরোড্যাকটাইল এবং কুয়েটজালকোটলাস। এদের ডানা এত বিশাল ছিল যে মনে হতো পুরো আকাশটাই তাদের দখলে। এই উড়ন্ত ডাইনোসররা শিকারের জন্য বা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আকাশে উড়ে বেড়াত। আবার যখন দৃষ্টি সমুদ্রের গভীরে যায়, সেখানেও ডাইনোসরদের মতো জীবনের অস্তিত্ব ছিল। মোসাসরাসের মতো সামুদ্রিক শিকারীরা তাদের শক্তিশালী ল্যাজ ও চোয়াল দিয়ে পুরো সামুদ্রিক জগতে রাজত্ব করত। অন্যদিকে প্লিজিওসরাস তাদের লম্বা গলা ও দ্রুত সাঁতারের মাধ্যমে গভীর জলে শিকারের সন্ধানে বেরোত। অর্থাৎ ডাইনোসরদের যুগ মাটি, আকাশ এবং সমুদ্র 3 জায়গাতেই বিস্তৃত ছিল,
এবং সব জায়গাতেই তারা ছিল নিজেদের জগতের বাদশা। ডাইনোসরদের সাম্রাজ্য প্রায় 18 কোটি বছর ধরে চলল, কিন্তু এরপর প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীতে এক ধ্বংসাত্মক ঘটনা ঘটল। একটি বিশাল উল্কাপিণ্ড মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আছড়ে পড়ল। এই আঘাতের শক্তি এতটাই প্রবল ছিল যে আকাশ ধুলো আর ছাইয়ে ঢেকে অন্ধকার হয়ে গেল। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে গেল, তাপমাত্রা কমতে শুরু করল এবং এর প্রথম প্রভাব পড়ল গাছপালার ওপর। জঙ্গল ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। যখন গাছপালা থাকল না, তখন তৃণভোজীরা না খেয়ে মরতে লাগল, আর যখন তৃণভোজীরা শেষ হয়ে গেল, তখন মাংসাশীরাও বেশি দিন টিকতে পারল না। ধীরে ধীরে বিশাল সব প্রাণীর প্রজাতি এক একে বিলুপ্ত হতে লাগল। মনে হলো যেন পৃথিবীর জীবনের শিকড়টাই উপড়ে গেছে। আর এভাবেই শেষ হয়ে গেল ডাইনোসরদের কোটি বছর পুরনো সাম্রাজ্য। কিন্তু এই ধ্বংসালীলার মাঝেও পৃথিবী এক নতুন শুরুর প্রস্তুতি নিচ্ছিল। এক নতুন সভ্যতা, নতুন জীব এবং অবশেষে মানুষের যুগের সূচনা হতে চলেছিল। ডাইনোসরদের বিনাশের পর পৃথিবীতে এক নতুন অধ্যায় শুরু হলো। কোটি কোটি বছর ধরে লুকিয়ে থাকা এবং ভয়ে ভয়ে বেঁচে থাকা ছোট স্তন্যপায়ী প্রাণীরা এবার মুক্ত ছিল। আগে এই প্রাণীরা গাছের ঝোপঝাড়ে, মাটির নিচের গর্তে বা পাথরের ফাটলে লুকিয়ে থাকত, কারণ পৃথিবীতে ছিল ডাইনোসরদের রাজত্ব এবং যে কোনো সময় তাদের শিকার হওয়ার ভয় ছিল। কিন্তু এখন সেই ভয় কেটে গেছে। পরিবেশ ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল এবং জীবন পুনরায় ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছিল। এই স্তন্যপায়ীদের বিশেষত্ব ছিল তাদের শরীরে পশম বা লোম, যা তাদের তাপমাত্রার পরিবর্তন থেকে রক্ষা করত। তারা সরাসরি সন্তান জন্ম দিত এবং দুধ পান করাত, যার ফলে তাদের সন্তানদের বেঁচে থাকার হার ছিল বেশি। সময়ের সাথে সাথে এই স্তন্যপায়ীরা নিজেদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে শুরু করল। কেউ কেউ গাছেই থেকে গেল, যেখানে তারা ফলমূল, পাতা এবং নিরাপত্তা পেত। আবার কেউ কেউ মাটিতে নেমে এলো এবং নতুন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে শিখল। খোলা আকাশ, খোলা শিকারি এবং পরিবর্তনশীল আবহাওয়া। ডাইনোসরদের পরে পৃথিবী স্তন্যপায়ী জীবে ভরে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কিছু বিশেষ প্রজাতি ধীরে ধীরে এক নতুন গন্তব্যের দিকে এগোচ্ছিল। এরা ছিল প্রাইমেট, অর্থাৎ সেই জীব যাদের আজকের মানুষের সবচেয়ে নিকটতম পূর্বপুরুষ মনে করা হয়। এই জীবরাই ভবিষ্যতে মানুষের পূর্বপুরুষ হতে চলেছিল। এই প্রাইমেটদের বিকাশ ছিল বেশ চমকপ্রদ। তারা গাছে চড়া, এক ডাল থেকে অন্য ডালে লাফ দেওয়া এবং দ্রুত দৌড়তে শিখল। ধীরে ধীরে তাদের অঙ্গপ্রত্যঙ্গে পরিবর্তন আসতে লাগল। তাদের আঙুলগুলো নমনীয় হতে শুরু করল, যাতে তারা ডালপালা শক্ত করে ধরতে পারে। তাদের হাত এখন শুধু ধরার জন্য নয়, বরং কোনো জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বোঝা এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠতে লাগল। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি ছিল চোখের অবস্থান। এখন তাদের চোখ মাথার সামনের দিকে চলে এলো, যার ফলে তারা গভীরতা এবং দূরত্ব আরও ভালো বুঝতে পারল। এই পরিবর্তন তাদের গাছে লাফালাফি করতে এবং শিকারীদের হাত থেকে বাঁচতে দারুণ সাহায্য করল। সময়ের সাথে সাথে প্রাইমেটদের মস্তিষ্কও বিকশিত হতে লাগল। তারা এখন ছোট ছোট দলে বা গোষ্ঠীতে থাকতে শুরু করল, মিলেমিশে খাবার খুঁজত এবং একে অপরকে বিপদ থেকে সাবধান করত। সামাজিক জীবনের শুরু এখান থেকেই। দলবদ্ধ হয়ে থাকা এবং ইশারা ইঙ্গিতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করা তাদের মস্তিষ্কের বিকাশের একটি বড় কারণ হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে শরীরে আরও পরিবর্তন আসতে লাগল। কিছু প্রাইমেট মাটিতে বেশি সময় কাটাতে শুরু করল। ডালপালায় ঝুলে থাকা হাত এখন মাটিতে চলার কাজেও ব্যবহার হতে লাগল। মেরুদণ্ডে হালকা বাঁক এলো এবং শরীরের গঠন এমন হতে লাগল যে তারা কিছু সময়ের জন্য দুই পায়ে দাঁড়াতে পারে। এটাই ছিল সেই সময় যখন মানুষ হওয়ার পথে প্রথম পদক্ষেপ রাখা হলো। দুই পায়ে দাঁড়ানো শুধু একটি শারীরিক পরিবর্তন ছিল না, এটি ছিল একটি নতুন চিন্তা, একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং পৃথিবীতে আসতে যাওয়া সবচেয়ে জটিল জীব মানুষের সূচনার ইঙ্গিত। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে মানুষের বিবর্তনের যাত্রা এক নতুন মোড় নিল। হোমো এরেক্টাসের উদ্ভব হলো, যার অর্থ সোজা হয়ে দাঁড়ানো মানুষ। আমাদের পূর্বপুরুষদের বিবর্তনের ধারায় এটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। হোমো এরেক্টাস শুধু দেখতেই আগের প্রাইমেটদের চেয়ে আলাদা ছিল না, তাদের ক্ষমতাও ছিল অনেক উন্নত। তাদের মস্তিষ্ক আগের তুলনায় বড় এবং জটিল হয়ে উঠেছিল, ফলে তাদের চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পেল। এদের সবচেয়ে বিশেষ দিক ছিল এদের শরীর। এরা পুরোপুরি দুই পায়ে সোজা হয়ে চলতে পারত, যা তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করত। হোমো এরেক্টাস শুধু হাঁটাই শিখল না, বরং নিজেদের হাতকে হাতিয়ার বানানোর কাজে ব্যবহার করতে শুরু করল। পাথর খোদাই করে অস্ত্র বানানো, কাঠ দিয়ে সাধারণ সরঞ্জাম তৈরি করা, এসব তাদের জীবনের অংশ হয়ে গেল।
কিন্তু যে বিষয়টি তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল তা হলো আগুনের ব্যবহার। আগুনকে নিয়ন্ত্রণ করা এবং ব্যবহার করা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বৈপ্লবিক আবিষ্কারগুলোর মধ্যে একটি। এর ফলে খাবার রান্না করা সম্ভব হলো, যার কারণে খাবার হজম করা সহজ হলো এবং পুষ্টিও বাড়ল। আগুন তাদের শীত থেকে বাঁচালো, ফলে তারা ঠান্ডা এলাকাতেও বেঁচে থাকতে পারল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগুন তাদের রাতের অন্ধকার এবং বন্য পশুদের হাত থেকে সুরক্ষা দিল। এসবের পাশাপাশি আরও একটি সামাজিক পরিবর্তন হলো। এখন মানুষ শুধু আগুনের চারপাশে জড়ো হতো না, বরং কুঠার, চোখা বর্ষা এবং পাথরের ধারালো ছুরির মতো হাতিয়ার তৈরি করতে লাগলো। এগুলো শুধু হাতিয়ার ছিল না, বরং এগুলোর উপস্থিতি প্রমাণ করে যে মানুষের মস্তিষ্ক এখন আগের চেয়ে বেশি উন্নত হচ্ছিল। সে এখন তার পরিবেশকে বুঝতে এবং নিজের প্রয়োজনে তাকে কাজে লাগাতে শিখছিল। দলবদ্ধ হয়ে থাকার নিজস্ব সুবিধা ছিল। খাবার ভাগ করে খাওয়া হতো, শিশুদের দেখাশোনা পুরো দল মিলে করত এবং অসুস্থ বা বয়স্ক সদস্যের দায়িত্ব সবাই মিলে নিত। এই যৌথ জীবনই মানব সমাজের ভিত্তি হয়ে দাঁড়ালো। এখন মানুষ গুহায় বসবাস করতে শুরু করেছিল। ভিতরে আগুন জ্বালিয়ে রাত কাটানো, শীত থেকে বাঁচা এবং নিরাপত্তা অনুভব করা, এই গুহাগুলোই মানুষের প্রথম ঘর হয়ে উঠেছিল। কিন্তু গুহাগুলো শুধু আশ্রয়স্থল ছিল না, এগুলো হয়ে উঠছিল প্রথম শিল্পের জন্মভূমি। সারা বিশ্বের প্রাচীন গুহাগুলোতে আজও এমন সব চিত্র পাওয়া যায় যেখানে হরিণ, মহিষ, হাতি এবং মানুষের আকৃতি আঁকা হয়েছে। এই চিত্রগুলো ইতিহাসকে এক নতুন মাত্রা দিল, কারণ মানুষ এখন কেবল বেঁচে ছিল না, সে ভাবতে শুরু করেছিল, অনুভব করতে শিখেছিল এবং নিজের আবেগ প্রকাশ করতে শুরু করেছিল। এই প্রথম মানুষ তার চিন্তাগুলোকে দেওয়ালে ফুটিয়ে তুলতে শুরু করল। এবং এখান থেকেই শিল্প, সংস্কৃতি এবং পরবর্তীতে পুরো সভ্যতার সূচনা হলো। এখন আমরা সেই নির্ণায়ক মোড়ে এসে পৌঁছেছি যেখানে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ আর কেবল শিকারী জীব ছিল না, তারা ধীরে ধীরে মানুষ হয়ে উঠছিল। এমন এক জীব যে শুধু বাঁচার জন্য নয়, বরং অনুভব করার, কথা বলার এবং বোঝার জন্যও বেঁচে ছিল। ভাষা একদিনে তৈরি হয়নি, এটিও লাখ লাখ বছর ধরে ধীরে ধীরে বিকশিত হয়েছে। শুরুটা হয়েছিল ইশারা দিয়ে, হাত, চোখ এবং মুখের অভিব্যক্তি দিয়ে। যদি মানুষের বিবর্তনের এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটি অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দিন। কারণ যতক্ষণ আমরা আমাদের অতীতকে না জানব, ততক্ষণ আমরা ভবিষ্যতের উড়ানকে সঠিকভাবে বুঝতে পারব না। যতক্ষণ আমরা আমাদের শেকড় না চিনব, ততক্ষণ আমরা আমাদের ডানা মেলার কদর করতে পারব না। তাই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং কমেন্টে জানান আপনার মতামত কী।